আজকে যারা করছে তোমার কাজের সমালোচনা, তারাই দেখো দেবে বাহবা তোমার কাজের জন্য। আমি তোমায় করিতকর্মা পাই তোমার আরেকটা। যে শুধু কাজ করে যায় প্রতিশ্রুতির মতো। এক পয়সা তুমি বেতন যাকে বলে, লেখালেখি গান তৈরি করে উপার্জন করি। মানুষের মনে একটা কৌতূহল আছে যে মমতা ব্যানার্জি আজ পর্যন্ত সেন্ট্রাল মিনিস্টার, রেলওয়ে মিনিস্টার, স্পোর্টস মিনিস্টার বা এই 15 বছর চিফ মিনিস্টার বা 7 বারের এমপি হয়ে উনি একটা পয়সা উনি বেতন হিসেবে নেননি। তাহলে তার চলল কি করে? আসলে লোকে হয়তো জানে না, যারা এই বইমেলাতে যাতায়াত করেন তারা জানেন যে এই লাস্ট 5-7 বছরে
ওনার যে 150টা বই আছে, কবিতার বই, গল্পের বই সব মিলিয়ে, এত বিক্রি যে ওর আশেপাশে কোনো লেখক লেখিকার জায়গা হয়নি। এত রয়্যালটি উনি রোজগার করেন এই শুধু বই মেলা, তাছাড়া তো সারা বছর এ বই বিক্রি আছেই। আমি কারো পয়সায় খাই না, এমনকি রিলে মিনিস্টার যখন ছিলাম আমি নিজের পয়সায় চা খেতাম। আমি এখনও সার্কিট হাউসে গিয়ে থাকলে চিফ সেক্রেটারি আছে এখানে জানে, আমি নিজের পয়সা দিয়ে থাকি। যদি বলেন পয়সা কোথার থেকে পান, আপনি তো মাইনে নেন না, আরে আমি বই লিখি, আমি খেটে ইনকাম করি। আমার 182টা 120টা বই বেরিয়ে গেছে। আমি গানে সুর দিই কখনো কখনো, সেটা কারো পছন্দ হতে পারে, না হতে পারে, তার থেকে তো আমি একটা রয়্যালটি পাই। আজকে শিল্পীদের ইনকাম কি? লেখা থেকে ইনকাম, গান থেকে ইনকাম, বই থেকে ইনকাম। আমি যা বইয়ের রয়্যালটি পাই অনেকেই পায় না। তেমনি বিদ্যাসাগর তার জীবন উৎসর্গ করেছিলেন নারী শিক্ষা, বাল্য বিবাহ বন্ধ করা ও বিধবা বিবাহ প্রচলনের জন্য। প্রচুর সংগ্রাম করেছেন। তার জন্য তখনকার সমাজের যারা মাথা ছিলেন ও পণ্ডিত সমাজে চক্ষুষু হয়েছিলেন। উনি লক্ষ্যে স্থির ছিলেন, তাই হাল ছাড়েননি বা নতি স্বীকারও করেন। কারণ তার হৃদয় কেঁদে উঠেছিল বিধবাদের দুরবস্থা দেখে। সেই সংগ্রামের ফল পরবর্তীকালে অসহায় বিধবা মহিলারা পেয়েছেন। সহমরণ যে কি নির্মম সমাজ ব্যবস্থা ছিল তা ভাবলেই শিউরে উঠতে হয়। সেই প্রথা রদ করবার জন্য রামমোহন রায়কে প্রচুর প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়েছে সমাজের উচ্চ ও প্রভাবশালীদের থেকে। কিন্তু উনিও হাল ছাড়বার পাত্র ছিলেন না। তাই তিনি সাতসাগর পেরিয়ে ইংরেজ সরকারের সঙ্গে বৈঠক করে তাদের বাধ্য করেছিলেন এই বর্বর প্রথা আইন করে বন্ধ করে দিতে। তাই তো জানতে ইচ্ছে করে কোথা থেকে সেই মহাপুরুষরা আজ দেশের বুকে, যার হৃদয় কেঁদে ওঠে এত অবিচার দেখে। আজকের নিবেদিতার হৃদয় অসহায় বা অপরাধদের জন্য সত্যিই কাঁদে। না হলে সীমিত ক্ষমতা ও আর্থিক বঞ্চনা সহ্য করেও তাদের পাশে থাকেন, সাহায্য করেন। যে বস্তিতে আগুন লাগুক বা বাজির কারখানায় বাজি বানাতে গিয়ে আগুন লেগে সর্বহারাদের পাশে, কিন্তু সব জিনিসেরই একটা সীমাবদ্ধতা থাকে। তাই আয় বৃদ্ধির জন্য নিবেদিতা নানান উপায় বার করার চেষ্টায় সদাই ব্যস্ত। উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার ডাবগ্রাম ফুলবাড়িতে প্রশাসনিক কর্মসূচি, একাধিক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। এদিনই বাংলার বাড়ি প্রকল্পের তৃতীয় কিস্তির টাকা দেওয়া শুরু করল রাজ্য। বীরভূম জেলার মোহাম্মদ বাজারে অবস্থিত এই কোল রিজার্ভ বা কোল ব্লকটিকে নিয়ে আলোচনা চলছে বেশ অনেক দিন ধরেই। এদিকে বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার তার গা থেকে শিল্প বিরোধী তকমাটা ঝাড়ার জন্য এটাকে হাতিয়ার করতে চাইছে। হবে নাই বা কেন, এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম কোল ব্লক আর ভারতবর্ষের একমাত্র বৃহত্তম কোল ব্লক। রাজ্য সরকারের পরিকল্পনা অনুযায়ী এই ব্লকটিতে মাইনিং স্টার্ট হলে প্রায় 1 লক্ষ মানুষের চাকরি হবে। রাজ্যের কয়লার চাহিদা মিটবে এবং একই সঙ্গে আমদানি রফতানির মাত্রাও বাড়বে। 2015 সালে রাজ্য সরকার এই কোল ব্লককে নিয়ে একটি অ্যাডমিনিস্ট্রেটিভ বডি গঠন করে। নাম দেওয়া হয় বেঙ্গল বীরভূম কোল ফিল্ড লিমিটেড। সেই সময় অবশ্য এই কাজের জন্য পশ্চিমবঙ্গের পাশাপাশি আরো 5টা রাজ্য এবং একটি কেন্দ্রীয় সংস্থাও জড়িত ছিল। পরবর্তীকালে অবশ্য পশ্চিমবঙ্গ গোটা বিষয়টি নিজের ঝুলিতে ভরে নেয়। তবে একটা বিষয় বেশ গুরুত্বপূর্ণ, এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম এবং ভারতবর্ষের একমাত্র বৃহত্তম কয়লা খনি এখনো হয়ে ওঠা বাকি আছে, কারণ এখনো এখানে মাইনিং শুরু হয়নি। মাইনিং শুরু হলে এটাই হবে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম এবং ভারতবর্ষের একমাত্র বৃহত্তম কয়লা খনি। বিভিন্ন রিপোর্টে বা বিভিন্ন আর্টিকেলে বহুবার বলা হয়েছে যে এই কয়লা খনিতে 210 কোটি টনেরও বেশি কয়লা মজুদ রয়েছে। কেন্দ্রের বহু বঞ্চনা সত্ত্বেও ভারতবর্ষের এই অঙ্গরাজ্যটি ক্ষুদ্র কুটির শিল্পে 1 নম্বর স্থান দখল করে আছে।
এই কখনো বিদেশে ছুটে যেতে হয়, আবার কখনো নানা প্রকল্প শুরু করতে হয়। যদি আয় বৃদ্ধির সঙ্গে সঙ্গে বেশি লোকের পাশে থাকা যায়, তখনকার ভালো কিছু করতে গেলে বাধা পেতে হতো সমাজপতিদের থেকে। আজও নিবেদিতাকে ভালো কিছু করতে গেলেও ভীষণ বাধা পেতে হয় বিরোধীদের থেকে। শেষ করার আগে একটা কথা নিশ্চয়ই বলবো, এত অভিনব ভাবনা ভাবতে পারেন কেবলমাত্র মায়ের আশীর্বাদ নিবেদিতার উপর আছে বলে। এছাড়া প্রতি বছর সরকারি উদ্যোগে এ রাজ্যে বিজনেস সামিট অনুষ্ঠিত হয়, যেখানে দেশি বিদেশি বহু শিল্পপতি আসেন ও বহু কোটি টাকা এ রাজ্যে শিল্পের জন্য ইনভেস্ট করেন। সত্যি বলছি, এখন মানব দরদি মন পাইনি আমি খুঁজে, যে দেয় ক্ষতিপূরণ হাতি থেকে বাঘ, খরা থেকে বন্যা, যে ঘটনায় মৃত্যু বা আর্থিক ক্ষতি ঘটে। আমার 8 দশকের জীবনে আমি কোনো মানুষকে এত অত্যাচার, লাঞ্ছনা, অপমান সহ্য করতে দেখিনি। এই লাঞ্ছনা গঞ্জনা প্রায় 3 দশক ধরে চলেছিল, কিন্তু অলক্ষ্যে একজন হাসছেন কেউ দেখতে পায়নি। তেমনি দরিদ্র মানুষও বুঝতে পারেনি টালির ঘরে আরেক নিবেদিতা তাদের পাশে দাঁড়াতে এসেছেন। শত বাধা, বিপুল রেখে যাওয়া ঋণের বোঝা, শ্মশানের চেহারা নেওয়া রাজ্যটাকে কোন জাদু বলে আজকে এই বাংলায় পরিণত করেছেন তা ঈশ্বরই বলতে পারবেন। আমি তার রাজনৈতিক জীবনের সাফল্য বা ব্যর্থতা আলোচনা করতে চাই না, শুধু তার মানবিকতা ও দূরদৃষ্টিতা নিয়ে 2-4 কথা বলবো। দরিদ্র মানুষ 2011 সালের আগে ভাবতে পেরেছিল জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনটা এত সাবলীল হবে? ভারত সরকারের নথি থেকে দেখা যাচ্ছে শিক্ষা থেকে বেকারত্ব, মাথাপিছু আয় থেকে ক্ষুদ্র শিল্প, সবেতেই এগিয়ে বাংলা তার নেতৃত্বে। সরকারের এত মিত্রতা সত্ত্বেও নিবেদিতা বারবার মানুষকে শেখাতে চেষ্টা করছেন সুখ দুঃখ জীবনে থাকবেই, তাই আত্মসম্মান বিসর্জন দিও না। ভারতবর্ষে আর কোন রাজ্য আছে কিনা জানি না, স্কুল জীবন শুরু থেকে বই থেকে জামা, জুতো, টিফিন সব ব্যয়ভার সরকারের, আর বিনা বেতনের সুবিধাও আছে শিক্ষা লাভের শেষ ধাপ পর্যন্ত। সকলের ছাত্রছাত্রীদের জন্য সাইকেল, ট্যাব, তারপরে 10 লাখ টাকা করে ঋণ দান, বাইরে যদি পড়তে যায় ছাত্রছাত্রীরা সেগুলো ব্যাংকের গ্যারেন্টার হয় সরকারি। তাছাড়া তো কত রকমের প্রকল্প আছে, যা নাকি অনেক প্রকল্প বিদেশে সমাদৃত হয়েছে, পুরস্কার নিয়ে এসেছে। অসংখ্য প্রকল্প আছে, দুয়ারে সরকার, দুয়ারে রেশন, দুয়ারে ডাক্তার, এরকম ভাবে অনেক কাজ এগিয়ে চলেছে। স্বাস্থ্য সাথী প্রকল্প একটা দেখবার মতন, সেখানেও 5 লাখ টাকা করে ব্যবস্থা আছে। যারা কাজ হয় তারা পারেন, তারা বছরে প্রতি পরিবার 5 লাখ টাকা পাবে। এছাড়া মৃত্যু হলে দাহ অথবা সমাধিস্থ করার খরচও সরকার বহন করে। জানি না পৃথিবীতে কটা দেশে এরকম ব্যবস্থা আছে। বিদেশ ভ্রমণে গিয়ে বা উপার্জনে গিয়ে বিপদে পড়লেও উদ্ধারের দায়ভার কাঁধে নিতে সরকারকে দেখেছি। পরিযায়ী শ্রমিকদের পাশেও বিপদে বা মৃত্যুতে, সে এখানে হোক বা বিদেশে হলেও তার পরিবারকে আর্থিক সাহায্য দেওয়া একটা বিরল উদাহরণ। এত দীর্ঘ তালিকা নিবেদিতার যে তা বলে শেষ করা যাবে না, কারণ প্রচার বিমুখের কারণে লোকে জানতেও পারে না। সেটা কেন্দ্র সরকার দাবি করে তারাই নাকি সবকিছু দিচ্ছে, অথচ রাষ্ট্রপ্রধানের কর্মকাণ্ড মানুষ টিভি বা সংবাদ মাধ্যম তৎপরতার যুগ শুরু হওয়ার আগেই সব জেনে যায়। মানুষ তার কর্মের মধ্যে যেমন বেঁচে থাকেন, তেমনি অপকর্মের জন্য স্মরণে থাকেন। এবং হিটলার, বিপরীতে মাদার টেরেসা। মাদার তার প্রতিচ্ছবিকে চিনতে পেরেছিলেন। আর বিশ্বের কাছে দুর্গাপুজোকে তুলে ধরতে রেড রোডের কার্নিভালটা যে কত কাজে এসেছে বোঝা যায় হেরিটেজ তকমাটা পাবার পর। বিদেশিদের সংখ্যাটাও বৃদ্ধি পেয়ে গেছে। অথচ প্রচার করা হয়েছিল নিবেদিতা নাকি দুর্গাপুজো, সরস্বতী পুজো কিছুই করতে দেয় না বাংলায়। এই বিদ্যে বুদ্ধি নিয়ে নিরাশ করা যায় ও হাসির পাত্র হওয়া যায়, এটা তারই উদাহরণ।
আমার বিশ্বাস করুণাময় ঈশ্বর যদি থেকে সুস্থ ও সবল রাখেন, তাহলে শুধু রাজ্যের চেহারাটা পাল্টাবে তাই নয়, দরিদ্র মানুষের অবস্থারও অভূতপূর্ব উন্নতি হবে। কর্মকর্তার জন্য মানসিক শারীরিক ক্ষমতা বৃদ্ধির জন্য উৎকৃষ্ট খাদ্য প্রয়োজন। ঈশ্বরের প্রতিনিধির কি খাদ্য তালিকা দেখলে অবাক হয়ে যেতে হয়। কি করে নিবেদিতা এত পরিশ্রম করেন জানি না। এত মানুষের মসিয়া নিশ্চয়ই মানুষের চিন্তা দূর করতে একটু যত্ন নেবেন নিজের শরীরের প্রতি। সরলতা, আন্তরিকতা ও সহযোগিতাকে সম্বল করে নিবেদিতা জীবন শুরু করেছিলেন মানুষের ভালো করার। আজকে বাঙালিদের ওপর যে অত্যাচার সারা ভারতবর্ষ জুড়ে চলছে, তাতে বাঙালি হয়েও সব পলিটিক্যাল পার্টি চুপ করে মজা দেখছে। একমাত্র মমতা ব্যানার্জি রুখে দাঁড়িয়েছে এবং আস্তে আস্তে সেইটা সারা ভারতবর্ষে বিস্তার লাভ করিয়ে দিচ্ছে। আরেকটা এতে ইলেকশন কমিশনের যে জুয়াচুরি, সেই জুয়াচুরিটা মমতাই প্রথম ধরে ফেলে এবং আজকে তাই সব রুখে দাঁড়াচ্ছে। পার্লামেন্ট থেকে আরম্ভ করে বিহারে 65 লক্ষ লোকের নাম বাদ দিয়েছে জোচ্চুরি করে। আজকে পার্লামেন্ট সারা দিল্লি অচল করে দিয়েছে পার্লামেন্টের এমপিরা। দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, তারাপীঠ থেকে তারকেশ্বর, আর কত তীর্থস্থান সাজিয়েছে তুমি। ইকো পার্ক থেকে দীঘার মন্দির, ভাবিনি তো কেউ আগে কখনো। যতদিন থাকবে তুমি সকলের হবে ভালো জানি। আরেকটা জিনিস সেটা হচ্ছে ইউ পার্কে, যেটা তাজমহল বা ওই চাইনিজ ওয়াল এইসব জিনিস একটা হয়েছে। এটা একটা শুটিং স্পট হয়ে গেছে। প্রচুর সাউথ ইন্ডিয়ান ফিল্ম আমি শুনেছি এখানে শুটিং করতে আসে এবং এর কারণে সরকারের তহবিলে কিছু টাকা আসে।
স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লঘিয়া জন্ম ধন্য হয়েছি ধন্য গো। ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লঘিয়া জন্ম ধন্য হয়েছি ধন্য গো। কিরীটধারিণী তুষার শৃঙ্গে সবুজে সাজানো তোমার দেশ, তোমার উপমা তুমি, তোমার উপমা তুমি, তোমার রূপে নাহিত শেষ। সবল গহন তমসা সহসা হাসে যদি নেমে আকাশে তোর, হাতে হাত রেখে নেব একসাথে আমরা নিব নতুন ভোর। ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লঘিয়া জন্ম ধন্য হয়েছি ধন্য গো। শক্তিদায়িনী দাও মা শক্তি, ঘুচাও দীনতা দৃঢ় আদেশ। আধার রজনী ভয়ে কি জননী, আধার রজনী ভয়ে কি জননী, আমরা বাঁচাবো এ মহাদেশ। রবীন্দ্রনাথ বিবেকানন্দ বীর সুভাষের মহান দেশ, নাহি তো ভাবনা করি না চিন্তা